শোনো দিব্যা, ভালো করে ইন্টারভিউ নেবে আর একদম ঘাবড়াবে না। মনে রেখো, এই ইন্টারভিউটা ভালো করে করতে পারলে তোমার একটা ভালো প্রমোশন হয়ে যেতে পারে। আর তোমার লেখার কপিটা ভালো কোনো পরিচালক বা প্রযোজকের হাতে পড়লে আর তো কথাই নেই, কপাল খুলে যাবে। যাও, বেরিয়ে পড়ো এবার। বেস্ট অফ লাক। নবাগতা নিউজ রিপোর্টার দিব্যার উদ্দেশ্যে কথাগুলো বলে রিভলভিং চেয়ার ঘুরিয়ে ল্যাপটপে চোখ রাখেন মুম্বাইয়ের নামকরা এক সংবাদপত্রের সম্পাদক হর্ষ চৌখানি। বুকের মধ্যে ঢিপ ঢিপ করলেও বেরিয়ে পড়ে দিব্যা। ইন্টারভিউ নেবার অভিজ্ঞতা এর আগে হলেও আজ বিষয়টা অনেকটা সংবেদনশীল। ওকে আজ যেতে হবে মুম্বাইতে এক নামকরা হোটেলে মিস রোজির সাক্ষাৎকার নিতে। মিস রোজি পেশায় একজন বিখ্যাত বার ডান্সার। ওনার জীবন নিয়ে অনেক কথা উড়ে বেড়ায় বিনোদন মহলে। অনেকে জানতে চায় রঙিন দুনিয়ার আড়ালে বেরঙিন সত্যিগুলো আসলে কি। অনেক কষ্ট করে একটা দিন পাওয়া গেছে ওনার সাক্ষাৎকারের। যাই হোক, দিব্যা মনে মনে ভাবে নার্ভাস হলে চলবে না, পেটের তাগিদে ইন্টারভিউ নিতেই হবে ওকে। গাড়িটা পৌঁছায় হোটেলের পার্কিং লটে। রিসেপশনে নিজের পরিচয়পত্র দেখিয়ে নির্দিষ্ট ঘরে পৌঁছায় দিব্যা। একটু পরেই ওর সামনে এসে বসেন মিস রোজি। তবে আজ ওনাকে অনেকটাই বিবর্ণ লাগছে, একটু আলুথালু বটে। অনেক কষ্টে মুখে মিষ্টি হাসি টেনে শুরু করেন কথাবার্তা। দিব্যাকে বলেন, শুনুন মিস, কি ভাবছেন? কোথা থেকে শুরু করবেন আপনার ইন্টারভিউ? আমার নামটা শুনে আমার লেখা কথাগুলো আদৌ পড়বেন কি আপনাদের ভদ্র সমাজ বা আপনাদের কাগজের অফিসের কতটা লাভ হবে সেটা আমি জানি না। অবশ্য আমি আপনাদের মতো খুব বেশি পড়াশোনা শিখিনি। দিব্যা কিন্তু তাও ইচ্ছে করে মনের কথাগুলো কাউকে বলতে, যদি কেউ কখনো পড়ে সেই আশায়। আসলে আপনাদের এই দুনিয়া তো আমাদের ঘৃণার চোখে দেখে, কিন্তু ঠিক প্রয়োজন মতো নিজেদের কামনা বাসনা মেটাতে আমাদের ডাক পড়ে। আবার দুর্গাপুজোয় ঠাকুর করতেও এই আমাদের মতো মেয়েদের কোঠাবাড়ির বাড়ির এক চিলতে মাটি দরকার হয়। আসলে হবে নাই বা কেন বলুন তো? দুর্গা মা তো সবার মা, ভাগাভাগি করেছে তো এই সমাজ। তবে জানেন, আজকাল দেখছি অনেকে এসে আমার খোঁজ খবর নিতে চাইছে। শুনেছি নাকি কী সব ফিল্ম, ডকুমেন্টারি কী সব তৈরি হবে। অনেক লোকজন আমাদের জীবন কথা জানতে পারবে। ওই সব এনজিওরাও অনেক প্রচার চালাচ্ছে উঠে পড়ে। তবে কি ভালো দিন সত্যিই আসবে, নাকি ওই ঘৃণার চোখেই থেকে যাব আজীবন আমরা? সমাজের ভাষায় আমরা বাজারের মেয়ে মানুষ, শরীর বেচে খাই। কিন্তু জানেন কি, আমাদেরও একটা মন আছে, যেখানে অনেক কথা জমে আছে। আজ আমার মনটা ভালো নেই। গতকাল ফোনে খবর পেলাম কলকাতাতে শেফালি মাসি আর নেই। অনেক কথা মনে পড়ছে আজ আরব সাগরের ধারে এই হোটেলটায় বসে। আপনাকে আজকে প্রথমে শোনাবো শেফালি মাসির কথা, আর তারপর মিস রোজি, মানে আমার কাজললতা, মানে পুরনো আমি থেকে মিস রোজি, মানে আজকের আমি হয়ে ওঠার কথা। মন্ত্রমুগ্ধের মতো টেপ রেকর্ডারটা অন করে দিব্যা। রোজি বুনতে শুরু করেন ওনাদের জীবনগাথা। শুনুন দিব্যা, গতকাল দুপুরে তখন লাঞ্চ সেরে যখন জুস খাচ্ছি, হঠাৎ মায়া ফোন করলো। কলকাতার সেই বিখ্যাত নিষিদ্ধ পল্লী, যা এক ডাকে সবাই চেনে, সেখান থেকে। ও বলল শেফালি মাসি গতকাল রাতে মারা গেছেন। বড্ড মনটা কেমন করে উঠল। এই লাইনে যখন প্রথম এসেছিলাম, ওই শেফালি মাসি অনেক কিছু রককঠমক শিখিয়েছিল, কি করে কাস্টমার থুরি বাবুদের মন পেতে হয়। সবাই তো এখানে একটি রাতের অতিথি, তাই যতটা বেশি কামিয়ে নেওয়া যায়, যা দর ঠিক হয়েছে তার ওপর। মায়ার কাছে শুনলাম শ্মশানে নাকি হেভি কেওড়া হয়েছে। মুখ পোড়া বামুনটা বলেছে মুখাগ্নি কে করবে। বেশ্যা নাচনেওয়ালি আবার মুখাগ্নি হয় নাকি? সত্যি এটা লাখ টাকার প্রশ্ন। দরকারে শরীরের কামনা মিটিয়ে শান্তি পেতে আমাদের শরীরের আগুনে পোড়া যায়, কিন্তু মুখাগ্নি করে পরলোকে যাওয়ার মতো পরম শান্তি দেওয়া যায় না। সমাজের বিচার বড় বিচিত্র মিস দিব্যা। যাই হোক, শেফালি মাসির জীবনটা ছিল একদম অন্যরকম।
সাধারণ ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল। নাচ শেখার খুব শখ ছিল, কিন্তু তখনকার দিনে গাঁগঞ্জেতে কে আর ওকে নাচ শেখাবে। তারপর পড়লেন এক জমিদারের চোখে। শেফালি মাসিদের গায়ে নাকি এসেছিলেন ওনার বাগান বাড়িতে। শেফালি মাসির রূপ যৌবন দেখে ওনাকে বিয়ে করতে চেয়েছিলেন নিচে থেকে। তারপর বিয়েটাও হলো, কিন্তু বিধি বাম, সেই স্বামী অন্য আরেকজনের হাতে শেফালি মাসিকে তুলে দিয়েছিল নিজের রায় বাহাদুর খেতাব পাওয়ার আশায়। তারপর ওর হাত বদল হতে হতে এই পল্লীতে ঠাঁই হয়েছিল। পেটের দায়ে নাচ শিখতেও হয়েছিল। এককালে পায়ের ঘুমুর বেঁধে নাচ করার যে স্বপ্নটা দেখত শেফালি মাসি, সেটা পূরণ হলো বটে, কিন্তু সেটা অন্যভাবে। নাচ করে সকলের কাছে প্রশংসা পেতে চেয়েছিল, কিন্তু পরে সেই নাচের বদলে বাবুদের চোখে থাকতো লালসা। ঘুমুরের তালে নাচের ছন্দে টাকা উঠত। যার টাকা বেশি সেই রাতের জন্য তার শয্যা সঙ্গিনী হয়ে থাকতে হতো। যাক, এই ভালো হলো। বেঁচে থাকতে তো কোনো শান্তি পেল না, চিতায় উঠে অন্তত একটু শান্তি পাক। এটুকু বলে দিব্যার দিকে তাকান রোজি। দিব্যার চোখ তখন বহুদূরে দিগন্ত বিস্তৃত আরব সাগরের দিকে তাকিয়ে আছে ও টেপ রেকর্ডার বন্ধ করে। রোজি জিজ্ঞাসা করেন, দিব্যা, আপনি কি চা কফি কিছু নেবেন? দিব্যা মাথা জানায় না, সেটার কোনো প্রয়োজন নেই। রোজি এবার বলতে শুরু করেন, কাজললতা থেকে মিস রোজি হবার সত্য ঘটনা। হঠাৎ ওনার মুঠোফোনটা বেজে ওঠে ঝংকার তুলে, পিয়া তো সে নায়না লাগে রে। এই সময়ে বিশেষ কেউ ফোন করেন না, মিস্টার আগরওয়াল ছাড়া। অবশ্য এই লাইনে সব অসময় বলে তেমন কিছু হয় না। যতদিন রূপ যৌবন আছে ততদিন দুহাতে কামিয়ে নাও। বিলাসবহুল হোটেলের দুগ্ধ ফেনি নিভো শ্বেতশুভ্র সোফাটায় বসে ফোনটা রিসিভ করেন রোজি। শুরু হয় নিচু কণ্ঠে কথোপকথন। এদিক থেকে রোজি বলেন, একটু ব্যস্ত আছি আগরওয়ালজি, একটা ইন্টারভিউ চলছে। কিন্তু মিস্টার আগরওয়ালের নাছোড়বান্দা গলা ভেসে আসে ওদিক থেকে, রোজি ডার্লিং, জলদি রেডি হও, আজ তোমাকে নিয়ে একটা পার্টিতে বেরোবো। রোজি আবারও জানান, কিন্তু আগরওয়ালজি, আমার তাবিয়ত আজ ঠিক নেই, সর পে বহুত দর্দ হো রাহা হে। আগরওয়ালের গলাটা এবার পেল্টে যায়। হিস হিস করে বলে ওঠেন, লুক রোজি, দিস ইজ এ বিজনেস পার্টি। একঠো বিজনেস অ্যাসাইনমেন্ট সাইন কিয়া আজ, সো সেই ওনারেই পার্টি। मिस्टर बेदी आसছেন, उसको थोड़ा एंटरटेन करना पड़ेगा एंड आई होप कि तुम्हें पारबे रोजी डार्लिंग, तुम्हारी जोश में ओ बेदी जरूर मजागा। আমি ঘন্টা দুয়েকের মধ্যে তোমাকে পিক আপ করতে আসছি হোটেলে, রেডি হয়ে নাও। ফোনটা কেটে দেন মিস্টার আগরওয়াল। বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় রোজি জানেন এইসব বিজনেস পার্টির ইঙ্গিতটা। প্রথমে শরীর বিভঙ্গে ক্লায়েন্টকে বসে আনতে হবে, তারপর রাত গাঢ় হবার সাথে সাথে সকল ক্লায়েন্টের জান্তব্য চাহিদায় ক্ষতবিক্ষত হতে হবে শরীর, আর তার বিনিময়ে আসবে মোটা টাকার চেক। যাক, আস্তে আস্তে সোফা ছেড়ে জানালার কাছে এসে দাঁড়ান রোজি। দিব্যাকে বলেন, কি শুনছিলেন? খুব অবাক লাগছে তো? আসলে এটাই সত্যি। শরীরকে বশ মানিয়ে যে করে হোক রেডি হতে হবে, নইলে পেট চলবে কি করে। আজ যেটুকু যা করছি সব ওই শরীর বেঁচে, বুঝলেন? রেডি হতে হতে বাকি কথা বলা শুরু করেন আবার। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, যদিও ভারতের পশ্চিমের এই শহরটায় সন্ধ্যা হতে অনেক দেরিতে নামে। জানালার পাশ দিয়ে যেতে গিয়ে একটু থমকে দাঁড়ান রোজি। আরব সাগরের তীরে এই হোটেলটার জানালা দিয়ে বহুদূর পর্যন্ত চোখ চলে যায়। সি ফেসিং রুম বড্ড পছন্দ করি আমি, বুঝলেন দিব্যা দেবী। তাই এই আগরওয়াল আমাকে আমার পছন্দের ঘরটায় দিয়েছেন। শত হোক, আমাকে দিয়েই তো মিস্টার বেদি, মিস্টার সাক্সেনাদের মতো বড় বড় রাঘব বোয়ালদের ঘায়েল করতে হয়। লাভে লোয়া বওয়া যাকে বলে, আর কি। সমুদ্রের ধারে বোল্ডারগুলোতে সুবিশাল ঢেউ এসে আছড়ে পড়ে। জানেন দিব্যা, এত প্রাচুর্যের মাঝেও খুব মনে পড়ে আমাদের ডায়মন্ড হারবারের সেই গ্রামটার কথা। চণ্ডীতলার মাঠের বটগাছটার গায়ে একদিন আমি আর অসিত নিজেদের নাম লিখেছিলাম রথের মেলা থেকে ফেরাবার সময়। তখন অবশ্য আমার নাম ছিল কাজল, ওরফে কাজললতা। সেদিন বৃষ্টি নেমেছিল খুব। বটগাছের নিচে দাঁড়িয়েছিলাম দুজনে মিলে। মেঘের আওয়াজে ভয় পেয়ে অসিতের বুকে মুখ গুজেছিলাম। অসিত বলেছিল,
ভয় কি পাগলি? এভাবেই তোকে আগলে রাখবো সারা জীবন। আমার তখন সবে 18 বছর বয়স। কষ্টে সৃষ্টে গ্রামের স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনাও শিখেছিলাম আমি। তারপর একদিন বিয়েও হয়ে গেল আমাদের গ্রামের কালী মন্দিরে। মা বাবাও সায় দিয়েছিল, হাঁপ ছেড়ে বেঁচেছিল। গরিবের সংসারে একটা পেট তো কমে যাবে এই স্বস্তিতে। বিয়ের পর কলকাতায় পাড়ি দিল অসিত, ভালো রাজমিস্ত্রির কাজ করবে বলে। নদীতে মিন ধরে তখন পেট চলতো আমার। মাস 2 পরে অসিত ফিরে এলো আবার গ্রামে। বড্ড সোহাগ করে বলেছিল, কাজল, তোর জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছি ওখানে। স্বামী স্ত্রী দুজন মিলে বহাল তাবিয়েতে থাকবো। চোখে অনেক স্বপ্ন নিয়ে নতুন সংসার পাতার আশায় গ্রাম ছেড়েছিলাম অসিতের হাত ধরে। কিন্তু কলকাতায় এসে পুরো বদলে গেল অসিত। খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়ে অজ্ঞান করে বেঁচে দিয়েছিল। যখন জ্ঞান ফিরল, বুঝলাম আমি বিক্রি হয়ে গেছি রেড লাইট এলাকার এক মাসির কাছে। বছরখানেক ছিলাম কলকাতায়। তারপর ওর হাত বদল হতে মুম্বাইয়ে মিস্টার আগরওয়ালের কাছে এসে পড়লাম। শুরু হলো পেটের দায়ে অন্যরকমভাবে পথ চলা। জানি না এই ছাইপাস বলছি আপনাকে। আয়নার সামনে এসে দাঁড়ান উনি। মেকআপ বক্সটা টেনে নেন প্রতিদিনের অভ্যাস মতো। কথা এখনো শেষ হয়নি। রোজই আবারও বলেন, এই আয়নার সামনে দাঁড়ালে ভিড় করে আসে অনেক আবছায়া ছবি। ওই তো বাবার বাড়ির উঠোনে ধান ঝাড়াই করছে ছোট্ট আমি, ওরফে কাজললতা। বাবার কাছে বায়না ধরেছি রথের মেলায় গিয়ে কাজল পেন্সিল কিনে দিতে হবে বলে। ডাগর ডাগর চোখে বলে, বাবা বড় শখ করে আমার নাম রেখেছিল কাজললতা। তখন একবার চোখে কাজল পরার জন্য কত সাধ্য সাধনা করতে হতো। কত অদ্ভুত ভালো লাগা ছিল তাও। পাগলি ছোট বোনটা ভালোবেসে সুন্দর করে কাজল টেনে দিত আমার চোখে। আজও প্রতিদিন নামি দামি বিশেষ ব্র্যান্ডেড কাজল পরি আমি। কিন্তু সেই দিনের ছোট্ট কাজল ওরফে আমি আর বর্তমানের মিস রোজির মধ্যে অনেক ফারাক। আগে পড়তাম নিজের ভালো লাগার জন্য, কিন্তু আজ সেটা অন্যের ভালো লাগার জন্য, সম্মোহনের জন্য। চোখের গাঢ় কাজল, আইলাইনার, মাস্কারা আর শরীর দিয়ে তবেই না পেট চালাবার টাকা আসে। পশ্চিমবঙ্গের মানচিত্রের আর একখ্যাত গ্রামের কাজললতা ওরফে মিস রোজির চোখ দিয়ে ফোঁটা ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তারপর নিজেকে সামলে নিয়ে উনি বলেন, না, এরকম হাজার হাজার কাজলদের চোখের জলের হিসাব আরব সাগর রাখবে না। কারণ স্বপ্ননগরী যে শুধু স্বপ্ন তৈরি করে না, অনেকের স্বপ্ন ভেঙেও দেয়। আরব সাগরের পাড়ে সার সার বস্তিম্ভগুলো জ্বলে উঠেছে। একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে অনেক আলো। কে জানে আলোর পথ আসবে কিনা, নাকি প্রদীপের অন্ধকারের নিচেই থেকে যাব আমরা। উত্তর কি জানা আছে আপনার দিব্যা? দিব্যার চোখের কোণে তখন ফোঁটা ফোঁটা জল। রোজির হাত দুটো জড়িয়েও বলে, উত্তরটা আমি খুঁজে বের করব আমার নিজের মতো করে। আর আজ যা শুনলাম কোনো ইন্টারভিউ না দিদি, টেপ রেকর্ডার অনেক আগেই বন্ধ করে দিয়েছিলাম আমি। আপনি হয়তো খেয়াল করেননি। এটা জীবনের জলছবি, আমার মনের মণিকোঠায় তোলা থাকবে আজীবন। জড়িয়ে ধরে দুজন দুজনকে। নতুন বছরের প্রাক্কালে প্রফেশনাল সম্পর্কের বাইরে বেরিয়ে জন্ম হয় এক ভিন্ন সম্পর্কের। এই সম্পর্ক আরেক নতুন দিদি আর বোনের নতুন করে বাঁচার লড়াইয়ের। সাগরের নোনা জলে পা ভিজিয়ে সামনের দিকে এগিয়ে যায় ওরা দুজনে। আজকের গল্প এখানেই সমাপ্ত।